ধন্যবাদ। মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ আমাদের স্টুডিওতে জয়েন করেছেন সরাসরি তুরস্ক থেকে। জনাব ওয়ালিদ, শুরুতেই আমরা একটু জেনে নেই যে তুরস্ক নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহের কোনো সীমা নেই এবং এটা অনেকটা ভ্যালিডেটেড। তুরস্কের যে রোল বিশ্ব রাজনীতিতে, যখন বাংলাদেশের মানুষ দেখে যে একটি মুসলিম দেশ হিসাবে তুরস্ক ওয়ার্ল্ডের পরাশক্তিদের সাথে একই টেবিলে রোল প্লে করছে, তুরস্কের এরদোগানের কথাকে ডোনাল্ড ট্রাম্প কোট করছে এবং গুরুত্ব দিচ্ছে, এই ধরনের দৃশ্যগুলো যখন বাংলাদেশের মানুষ দেখে, গোটা মুসলিম বিশ্ব দেখে, তখন তারা অনেক বেশি উজ্জীবিত হয়। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আপনি তো বাংলাদেশি ডিসেন্ট, বাট আপনি তুরস্কতে দীর্ঘদিন আছেন, তুরস্কের মেইন স্ট্রিমে আপনি কাজ করছেন। আপনার দৃষ্টিতে আপনি যখন একজন বাংলাদেশি তুর্কি হয়ে এই বিষয়গুলোকে দেখেন, আপনার কাছে কেন মনে হয় বাংলাদেশের মানুষের এই আগ্রহটা তুরস্কের প্রতি, এটা কি লেজিট? কেন এই আগ্রহ? ধন্যবাদ শোয়েব। আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই আমাকে বলতে হচ্ছে যে কমন সিভিলাইজেশন বা আমাদের যে সভ্যতাটা, বাংলাদেশের যে সভ্যতাটা, এইটার বেইজে তুরস্কের একটি বা তুর্কি জাতির একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আপনি যদি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা আগমন এবং বাংলায় সর্বপ্রথম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার বা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করেন, তাহলে দেখবেন যে খিলজিরাও আসলে তুর্কি ভাষাভাষী। একই সাথে পরবর্তীতে দিল্লিতে এবং বাংলায় এবং আমাদের আশেপাশের অঞ্চলগুলোতে তুর্কি জাতির একটি আধিপত্য প্রায় 1000 বছরের ছিল। 1757 সাল, এমনকি 1857 সালের যে বিদ্রোহের মাধ্যমে বাহাদুর শাহ জাফর এর পতন হলো, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের কথা বলছি আমি, দর্শক শ্রোতারা বুঝে গেছেন হয়তো। মুঘল সাম্রাজ্য কিন্তু একটি তুর্কি জাতির দ্বারা পরিচালিত একটি সাম্রাজ্য, অর্থাৎ সম্রাট বাবর নিজে এবং তার পূর্বপুরুষরা আসলে তুর্কি জাতির অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ মঙ্গল আক্রমণ এবং ক্রুসেডের জাতাকলে মুসলিম জাতি যখন পৃষ্ঠ হচ্ছিল, তখন একটি জাতি উঠে দাঁড়ায়, তারা হচ্ছে তুর্কি জাতি, এবং তারা 3টি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যে সাম্রাজ্যগুলো বেশ ব্যাপক শক্তিশালী এবং দুর্দণ্ড প্রতাপে ইতিহাসে তাদের জায়গা করে নিয়েছে। এই 3টি সাম্রাজ্যের প্রথমটি হচ্ছে অটোমান সাম্রাজ্য বা ওসমানিয়া সাম্রাজ্য, দ্বিতীয়টি হচ্ছে ইরান কেন্দ্রিক সাফাউই সাম্রাজ্য, এবং তৃতীয়টি হচ্ছে মোগল সাম্রাজ্য। এই 3টি সাম্রাজ্য, এই তুর্কি সাম্রাজ্য এবং এই 3টি সাম্রাজ্যের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, এই 3টি সাম্রাজ্যকে গান পাউডার এম্পায়ার বলা হয়। তার কারণ হচ্ছে এই 3টি সাম্রাজ্য সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে বারুদের ব্যবহার করেছে ইনফ্যান্ট্রি এবং ক্যাভেলারির বিরুদ্ধে। এর আগে এই সাম্রাজ্যের একটি সাম্রাজ্য, ফাতিহ সুলতান মেহমেদ, তিনি আমি যে শহরে আছি ইস্তানবুল, যার পূর্ববর্তী নাম ছিল কনস্টান্টিনোপল, এই কনস্টান্টিনোপলকে বিজয় করার জন্য কামান ব্যবহার করেছিলেন, ওয়াল কনস্টান্টিনোপলের যে বিখ্যাত প্রাচীর ছিল সেই প্রাচীরগুলোকে ধ্বংস করার জন্য। এরপরে তারই নাতি ইয়াবুস সুলতান সেলিম, তিনি ম্যারজেদাবিকের যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করেন অশ্বারোহী এবং পদাতিকদের বিরুদ্ধে। এই থেকে তাদের গান পাউডারের এম্পায়ারের, 3টি গান পাউডার এম্পায়ারের ইতিহাস শুরু হয়, এবং ইতিহাসে যেটি বললাম তাদের নাম খচিত রয়েছে। তো আমাদের দেশে, বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ আসলে একটি মুঘল সাম্রাজ্যের অংশ, কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, খুব দুঃখের সাথে বলছি, শিক্ষা ব্যবস্থাটাকে কলোনাইজ করা হয়েছে। কেন কলোনাইজ করা হয়েছে, এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমার কথা হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদেরকে আসলে ওসমানিয়া খেলাফা বা অটোমান সাম্রাজ্যের ইতিহাস কতটুকু পড়ানো হয়, কিরকম পড়ানো হয়। একই সাথে কিন্তু ইসলামিক হিস্ট্রির ছাত্রদেরকেও আমি এই প্রশ্ন করেছিলাম, কিন্তু উভয় উত্তরই অত্যন্ত আশাহত করেছিল আমাকে। তার কারণ হচ্ছে, অর্থাৎ আমাদের ইতিহাসের বইগুলোতে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, রাশেদিন, উমাইয়া, আব্বাসী, তারপর হচ্ছে সরাসরি কলোনিয়াল এইজে চলে যাওয়া হয়, কিন্তু এর আগে যে এই যে 650 বছরের অটোমান সাম্রাজ্যের ইতিহাস, এই ইতিহাসগুলো কিন্তু আমাদের মানুষের কাছে যে পৌঁছেনি। কিন্তু 2015-16 সালের দিকে আমি যেই চ্যানেলটিতে রয়েছি, এই চ্যানেলটির একটি নাটক বের হয়, দিরিলিশ এরতুরুল বা এরতুরুল রিসারেকশন নামে। এই নাটকটি বাংলাদেশে ব্যাপক
জনপ্রিয়তা অর্জন করে, যেটি আসলে ওসমান গাজীর পিতা এরতুরুল গাজী, যিনি মূলত আসলে ওসমানিয়া সাম্রাজ্যের গোড়াপত্তনে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন, তার ইতিহাসটি অবশ্যই এখানে ড্রামাটাইজেশন আছে, 100% পিওর হিস্ট্রি নেই সেখানে, কিন্তু ওই হিস্ট্রি থেকে অনুপ্রাণিত হয়ে, ওই ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটি করা হয়, যেটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বাংলাদেশের মানুষরা তুর্কির ইতিহাসের প্রতি দুর্বল হয়ে যায়। আর যদি কূটনৈতিক ভাষায় বলতে হয়, তাহলে সেখানে হঠাৎ করেই বাংলাদেশে তুরস্কের সফট পাওয়ারের একটা বৃদ্ধি পায়। এর বাইরে অবশ্যই এই বিষয়ে আমি আপনাকে একটা আমার মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি আর কি, যে দিরিলিস এরতুগরুলের কথা যে আপনি বললেন, সেই ড্রামা সিরিজের কথা, তো এটা কথা আমি অনেক শুনেছি ব্যক্তিগতভাবে, কিন্তু আমি পার্সোনালি দীর্ঘদিন পর্যন্ত এটা দেখিনি। আমার কাছে এ দেখেছে, সে দেখেছে, অনেক প্রশংসা করেছে। এর মধ্যে এক সময়ে ইসলামী ব্যাংকের সাবেক এমডি এবং চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান, উনি আমেরিকাতে আছেন। একদিন আমি ওনার সাথে দেখা করতে যাই, ওনার সাথে কথা হয়। কথা প্রসঙ্গে উনি আমাকে জিজ্ঞেস করেন যে তুমি কি এই সিরিজটা দেখছো নাকি? তো আমি তাকে বলি যে আমি ওনাকে স্যার বলি, আমার আগের ইউনিভার্সিটি লেভেলের রিলেশন থেকে। তো আমি ওনাকে বলি, না স্যার আমার এটা দেখা হয়নি, আমি এটার কথা অনেক শুনছি। উনি আমাকে এক্সট্রিমলি তিরস্কার করেন যে আমি কিভাবে এটা এখনো দেখি নাই। তো উনি আমাকে বলেন যে তুমি উর্দু বুঝো কিনা? আমি বলছি স্যার ভাঙা ভাঙা উর্দু বুঝি। তো উনি নিজে আমাকে ইউটিউবের চ্যানেলের এটার কথা বলেন, সেটা মানে ওইটার যে ডিফারেন্ট ভার্সন, তো ওই ডিফারেন্ট ভার্সন গুলো উনি আমাকে বলতে থাকেন যে আমার অবশ্যই এটা দেখা উচিত। মানে আপনি যেটা বলছিলেন যে 15-16 সালের দিকে এই সিরিজটার যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা মানে সবাই যেটা এনজয় করেছে পজিটিভলি, এটা শুধু মানে প্রান্তিক জনগোষ্ঠী না, এটা এই যে এইরকম ব্যাংকের এমডি চেয়ারম্যান এলিট লেভেলেও এটা অনেকে দেখেছে এবং এটা অনেকটা রিভাইভাল ছিল মানুষের মধ্যে। তো এর মধ্যে আমি আপনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে এসেছেন। আপনি বলেছেন যে আমাদের দেশের ইতিহাসে, এমনকি ইসলামের ইতিহাসেও, আপনি ঢাকা ইউনিভার্সিটি উল্লেখ করেছেন, বলেছেন যে এখানে খোলাফায়ে ইসলামের ইতিহাস বলতে খোলাফায়ে রাশিদিন, রাসূলের পরে খোলাফায়ে রাশিদিনের আলোচনা করা হয়। তারপর এখানে উমাইয়াদের কথা আসে, আব্বাসীদের কথা আসে, অটোম্যানদের কথা এখানে অনুজ্জ, বা ওসমানীয় খেলাফা যেটা, সেটা হচ্ছে সোফার ব্রিটিশদের এই দুনিয়াব্যাপী সাম্রাজ্যের আগের অন্যতম বড় একটি সাম্রাজ্য হচ্ছে ওসমানীয় খেলাফা, এবং এটি একটি মুসলিম সাম্রাজ্য। এবং বাংলাদেশ, ভারতীয় ভূখণ্ড, আরব ভূখণ্ড, ইউরোপের ইস্টার্ন ইউরোপের একটা বিশাল অংশ নিয়ে এই ওসমানীয় খেলাফতটা সেন্ট্রাল ইউরোপ পর্যন্ত ছিল, হাঙ্গেরি, রাইট, জি, স্লোভেনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, জি, রাইট, সেন্ট্রাল ইউরোপ পর্যন্ত এটা বিস্তৃত ছিল। এই যে বিশাল, মুসলমানদের গর্ব করার মতো এই যে বিশাল সাম্রাজ্য, এবং সবচেয়ে নিকটবর্তী, আধুনিক হিস্ট্রি থেকে চিন্তা করলে সবচেয়ে নিকটবর্তী সাম্রাজ্য টাইমলাইনের দিক থেকে, কিভাবে এটা বাংলাদেশের পাঠ্যপুস্তকে বা আমাদের শিক্ষাক্রমে এটা অনুপস্থিত কিভাবে হলো? আপনার ব্যাখ্যাটা কি? আপনি কি এটা ইনভেস্টিগেশন করেছেন কখনো? জি, আমি এই বিষয়ে একটা দুটো বিষয় এখানে তুলে ধরতে চাই। প্রথমত হচ্ছে মূলত অটোম্যান সাম্রাজ্যটা পতনের পেছনে একজন ভদ্রমহিলার খুব বড় ভূমিকা ছিল। তার নাম হচ্ছে গার্ট্রুড বেল। এই ভদ্রমহিলা একই সাথে একজন আর্কিওলজিস্ট, আবার একই সাথে তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার খুব উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। কিন্তু তাকে, তার আরেকটি উপাধি হচ্ছে উম্মুল আরাব, মানে আরব জাতির মা, কারণ তিনি আরব জাতীয়তাবাদের চিত্র অঙ্কন করেছিলেন। এবং তিনি মূলত যে এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন জাতীয়তাবাদের মাধ্যমে মুসলমানদের একতাকে ভেঙে ফেলার জন্য, বা মাইক্রো ন্যাশনালিজম, আপনি এটাও আর একটা একটু একাডেমিক টার্ম, অর্থাৎ হচ্ছে আপনার ক্ষুদ্র জাতীয়তাবাদ। আপনি যত ক্ষুদ্র হবেন জাতি এবং রাষ্ট্র হিসেবে, আপনি তত নন ফাংশনাল বা অকার্যকর একটি গোষ্ঠীতে অথবা রাষ্ট্রে পরিণত হবেন। এই থিওরিটি তিনি আবিষ্কার করেছিলেন, এবং এটি করার জন্য তার সবচেয়ে বড় হাতিয়ার যেটি ছিল, বিকজ তিনি নিজে একজন শিক্ষিকা ছিলেন, এবং তিনি শিক্ষা ব্যবস্থাকে কলোনাইজেশনের মাধ্যমে এটি করা সম্ভব। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে কলোনাইজেশনের মাধ্যমে এমন একটা কিছু করা সম্ভব যেটির কারণে আপনি আপনার পিতার মুখে থুতু দিবেন, অথচ আপনার পিতাকে আপনার সালাম দিয়ে বুকে জড়িয়ে ধরার কথা, আপনার দাদাকে আপনার অত্যন্ত শ্রদ্ধা করার কথা, কিন্তু আপনাকে যদি ট্রেন করি তাহলে দেখা যাবে যে আপনি আপনার দাদাকে পিটাচ্ছেন, গালি দিচ্ছেন। যেমন এখন ভারতবর্ষে বা বাংলাদেশে বিশেষ করে অনেকেই
বিগত 16 বছরের একটি এই শিক্ষা ব্যবস্থার কারণে অনেকেই এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কিংবা সম্রাট বাবর বা ঔরঙ্গজেবকে অনেক গালিগালাজ করতে শুনেছি যে তারা হচ্ছে আসলে বিদেশি আগ্রাসক, কিন্তু কিন্তু মানে দেখবেন যে ব্রিটিশদেরকে কিন্তু সেইভাবে গালিগালাজ করা হয় না। কিংবা ইনফ্যাক্ট বাংলাদেশের পরাধীনতার ইতিহাসে যে পলাশী যুদ্ধের যে ইতিহাসটি রয়েছে, এটির সঠিক ইতিহাসটিও আসলে আমাদের কিন্তু যে সিলেবাস, এই সিলেবাসের ভেতরে পড়ানো হয় না। কেউ যদি নিজে আগ্রহ করে জেনে নেয় তাহলে সেটা তো শিক্ষা ব্যবস্থা এ কারণে মূলত তুরস্কের এডুকেশন পলিসি বা শিক্ষানীতি তুরস্কের রাষ্ট্রীয় নিরাপত্তা নীতির অংশ। কাজে টার্কির যে ডিফেন্স বা সিকিউরিটি পলিসি, এইটার প্রথম স্টেপটা হচ্ছে খাদ্যের নিরাপত্তা, তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা তাদের, এবং শিক্ষামন্ত্রী যিনি হন তিনি কিন্তু এখানকার যে ডিফেন্স কমিটি রয়েছে সেই কমিটির একজন মেম্বার। শুধু প্রতিরক্ষা মন্ত্রী নয়, পররাষ্ট্রমন্ত্রী নয় বা গোয়েন্দা সংস্থার প্রধান নয়, শিক্ষামন্ত্রী এবং খাদ্যমন্ত্রী এই দুজন কিন্তু তুরস্কের নিরাপত্তা পরিষদের মেম্বার, এবং যারা প্রেসিডেন্টের নেতৃত্বে এই নিরাপত্তা পরিষদটি হয়ে থাকে। তুরস্কের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই পরিষদ থেকে আসে। যে আপনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, আপনার টার্মটা ছিল যে শিক্ষা ব্যবস্থার কলোনাইজেশন, যে উপনিবাস যেটা কলোনাইজেশন, সেটা যে শুধু ভূ বা জিওগ্রাফিক্যাল এরিয়া অকুপাই করা না, মানুষের মন মস্তিষ্ককেও অকুপাই করা, এবং সেটি করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে তাদের, মানে যারা ব্রিটিশ বা যারা কলোনাইজ করেছে তাদের পারপাস সার্ভ করার একটি জায়গা থেকে। তো আপনি যেটা বলছেন, তো সেটি তো হচ্ছে ব্রিটিশদের কথা বলছেন, মিস বেলের কথা আপনি বলছেন। বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 47-এ, এই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছে, একটি স্বাধীন সত্তা পেয়েছে। তারপর আমরা 71-এ আবার পাকিস্তান থেকে যখন সেপারেটেড হলাম, স্বাধীন হলাম, আমরাও 50 বছর পার করেছি বাংলাদেশের মানুষের, এই ভূখণ্ডের মানুষের পরিপূর্ণ স্বাধীনতার ক্ষেত্রে। এই 50 বছরেও কি আমরা এই কলোনাইজেশন থেকে মুক্ত হইনি, যেটা শিক্ষা ব্যবস্থা কলোনাইজেশন বলছেন আপনি? এটা তো আসলে আপনি একটু দেখেন যে 50 বছরে যেটা আপনি বলছেন যে আমরা স্বাধীন হয়েছি, মুক্ত হয়েছি, এই কথাগুলো এগুলো আসলে আপেক্ষিক কথা। আপনি কিসের অপেক্ষায় মুক্ত, কিসের অপেক্ষায় স্বাধীন, এটা একটু বিবেচনায় আনতে হবে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের দেশে যিনি আমাদের প্রথম সংবিধান রচনা করেছেন, নিঃসন্দেহে আমি তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে প্রশ্ন করছি না, কিন্তু তিনি কিন্তু সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত। আপনি ডক্টর কামাল হোসেনের কথা বলছেন? আপনি ডক্টর কামাল হোসেন বলছি, আমি ডক্টর কামাল হোসেনের কথা বলছি, আমি মহাত্মা গান্ধীর কথা বলছি, আমি মোহাম্মদ আলী জিন্নাহর কথা বলছি। এবং আরেকটি মজার বিষয় দেখুন, এটা একটা থার্ড ওয়ার্ল্ড সিনড্রোম। প্রত্যেকটা থার্ড ওয়ার্ল্ড রাষ্ট্রে বা তৃতীয় বিশ্ব রাষ্ট্রকে যাকে বানাবে, সেই রাষ্ট্রে একটা করে জাতির পিতা থাকে। যেমন পাকিস্তানের জাতির পিতা, ভারতের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা, ইনফ্যাক্ট তুরস্কের জাতির পিতাও ছিল, যার ওই পিতৃত্বের প্রভাবটা গত 22 বছর এরদোয়ানের শাসনে একটু কমে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি দেখুন আমেরিকাতে তারা কি বলে, ফাউন্ডিং ফাদার্স, মানে একটা গ্রুপ অফ পিপল। এখানে কি তারা শুধু জর্জ ওয়াশিংটনকে জাতির পিতা মনে করে? না, তারা নেথানিয়েল গ্রিনকে, তারা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে, তারা জন অ্যাডামসকে, তারা থমাস জেফারসনকে, তারা ওই যুদ্ধে বা ওই রেভলিউশনে যারা, নট নেসেসারি যে তাদেরকে সরাসরি যুদ্ধ করতে হবে, রেভলিউশনে যারা অংশগ্রহণ করেছে, রোল প্লে করেছে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ফ্রান্সে গিয়ে কূটনীতি করেছে, ফ্রান্সের সামরিক সহায়তা নিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, তাকেও কিন্তু ফাউন্ডিং ফাদার্স এর অন্তর্গত করা হয়েছে। ঠিক আছে। এবং ব্রিটেনে দেখুন জাতির পিতা নেই, জার্মানের জাতির পিতা নেই। এই যে আমাদেরকে যেমন আরেকটি বলা হয় জার্মানের জাতির পিতা বিসমার্ককে বলা হয়, অটো না, এরকম কিছু বলা হয় না। তাকে আধুনিক যার প্রাশিয়ান রাষ্ট্রের, আধুনিক প্রাশিয়ান সাম্রাজ্যের স্থপতি বলা হতো, তাকে জাতির পিতা বলা হতো না। এই জাতির পিতা কনসেপ্টটা হচ্ছে এই যে যাকে তৃতীয় বিশ্ব বানিয়ে রাখবে তাদের মাথার উপরে একটা করে বাবা নিয়োগ করা। এটাও কিন্তু একটা পোস্ট কলোনিয়াল সিনড্রোমের একটি চরিত্র। কাজে আপনি এদের এইভাবে, এই পলিসিতে আপনি শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করবেন কিভাবে, কোন শিক্ষা ব্যবস্থা আপনার সমাজকে আগে নিয়ে যাবে বা আপনার সমাজের জন্য উপযোগী,
এটা আপনি কিভাবে করবেন? এটা এই সিস্টেমের মধ্যে থেকে করা সম্ভব না। জি সোহেল। জি। আমরা ওসমানিয়া খেলাফত নিয়ে একটু কথা বলছিলাম এবং আপনি জি যেটা সঠিকভাবে বলেছেন যে ওসমানিয়া খেলাফতটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা আহ, খোলাফায়ে রাশিদিন ইসলামিক ইতিহাসও যদি আমরা পড়ি খোলাফায়ে রাশিদিন আব্বাসীয়, তারপরে উমাইয়া, এদের কথা আমরা পড়ছি। আমরা জাম্প করে চলে যাচ্ছি ইংরেজ শাসনের দিকে, মাঝে দিয়ে যে জি ওসমানিয়া খেলাফত। আপনি কি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন, আপনি যদি সেই ব্যাকে ফিরে যান, যখন ওসমানিয়া খেলাফা জি বা অটোমান এম্পায়ার যখন এক্সিস্টিং, তখন এই জি উপমহাদেশের সাথে ওসমানিয়া খেলাফার সম্পর্কটা কি ছিল আসলে? এই বিষয়টা কি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন? দেখুন, এই বিষয়ে আসলে বাংলাদেশে এখানে আমার পরিচিত বেশ কয়েকজন বাংলাদেশী ছাত্র আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখানে গবেষণা করছে, পিএইচডি করছে, তারা অনেক ভালো কাজ করছে। তো আমি সংক্ষেপে কিছু জিনিস বলি। অটোমান সাম্রাজ্য 1700 শতকেও এত শক্তিশালী ছিল যে তাদের নেভি পর্তুগিজদেরকে পিটিয়েছে ইন্দোনেশিয়াতে যেয়ে, এবং আচে দ্বীপটাকে তারা স্বাধীন করেছে। কাজে ভারতীয় উপমহাদেশকে তারা একটু অ্যাভয়েড করে যেত এই কারণে যে আরেকজন মুসলিম শাসক এখানে শাসন করছে, সে হচ্ছে মোগল সম্রাট। কিন্তু খুতবা সেই আমলেও অটোমান খলিফা বা ওসমানী খলিফার নামেই পড়া হতো। খুতবা একজন অথরিটির যে সেন্টার ছিল তিনি ওসমানী শাসকই ছিলেন বা ওসমানী খলিফাই ছিলেন, এবং তার নামে আফগানিস্তান থেকে শুরু করে আমাদের একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিভিন্ন জায়গায় তার নামে এই খুতবা পড়া হতো, কিন্তু মানে আপনি টাকাটা জুমার ছাপা হতো। নামাজের সময় যে খুতবার কথা বলছেন, সেটার কথা জি বলছেন? জি জি, জি, একটু সংক্ষেপে বলে নিই। জি। মুসলমান রাষ্ট্রের 3টা বৈশিষ্ট্য আছে, এটি হাদিস দ্বারা সলিডিফাই করা। প্রথমটি হচ্ছে খুতবা ওই দেশের শাসকের নামে পড়বে। দ্বিতীয়ত হচ্ছে ওই দেশের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার ওই দেশের শাসক হবে। তৃতীয়ত হচ্ছে ওই দেশের মুদ্রাটা স্বাধীন, মুসলিম দেশের মুদ্রা, ওই স্বাধীন শাসকের নামে মুদ্রাটা ছাপানো হবে। মানে অর্থনীতি, সামরিক নীতি এবং রাজনীতি, এই 3টা অথরিটি হচ্ছে একজন স্বাধীন সার্বভৌম শাসকের হাতে থাকবে একটি স্বাধীন সার্বভৌম মুসলিম রাষ্ট্রে। কিন্তু যখন খেলাফতের সিস্টেম প্রতিষ্ঠিত ছিল, শুধুমাত্র খেলাফতের খলিফার নামে জুমার খুতবাটা হতো, আর মুদ্রা কিন্তু সব জায়গায় নিজের নামে ছাপানো হতো। সামরিক বাহিনীর কমান্ডারও সেখানকার স্থানীয় নবাব, সুলতান বা সম্রাটরা ছিল। কিন্তু খলিফা যদি একটা ডাক দেয় যে এইখানে ইসলামের উপরে একটা বৃহৎ হুমকি আসছে, খলিফা হিসাবে আমি তোমাদেরকে এই জিহাদে গ্রহণ করতে ডাকলাম, তারা আসতো। তো আমাদের সাথে বা ভারতীয় উপমহাদেশের সাথে বা তৎকালীন মোগল সম্রাটের সাথে সম্পর্কটা ছিল একটা আরেকটাকে ফিট করতো 3টা ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে ইকোনমিক্যালি, অর্থনৈতিক ভাবে একে অপরের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই নিরাপত্তা, অর্থাৎ নিরাপত্তা বলতে নৌযানের নিরাপত্তা, বা যেটাকে মডার্ন ভাষায় আমরা বলি যে রাইটস অফ ফ্রি নেভিগেশন, হ্যাঁ, সেইটা একে অপরকে সাপোর্ট দিত। হচ্ছে ইল, অর্থাৎ আমাদের দেশে একটা সময় দেখা গেল যে প্রথম দিকে, অর্থাৎ সম্রাট বাবর, হুমায়ুন, তারপরে যখন সম্রাট আকবর আসলেন, আমাদের ওই অঞ্চলে একজন বড় আলেম, ইমাম রাব্বানি বলা হয় তাকে তুরস্কে, শায়েখ হোসেন সারহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানি বলা হয় ওনাকে। ওনার যে মেকতুবাতে রাব্বানিয়া বইটি, এই বইটি ফিট করলো সেন্ট্রাল এশিয়াকে, এবং সেখান থেকে আলেম ওলামারা আসলেন তুর্কিতে। তারা এখানে ইসলামের প্রচার প্রসার করলেন, খেলাফত কায়েম হলো। তারপর থেকে এই স্কুলগুলো থেকে আবার ভারতে যেত, ভারতীয় উপমহাদেশে যেত। এটা বন্ধ হয়ে যায় ব্রিটিশ উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার সাথে সাথে। জি, তো এই 3টা কানেকশন আমি উল্লেখ করতে চাচ্ছি। জি। এবং ইন্টারেস্টিংলি এনাফ কয়েক বছরখানেক আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে ওসমানিয়া খেলাফার সময়ে যখন তাদের একটা বিরাট আপনি যেটার কথা বলছিলেন, একটা বিরাট নৌ শক্তি ছিল। ইন্টারেস্টিংলি জি এনাফ যে সেখানকার যে সামরিক যুদ্ধ জাহাজগুলো, তার আহ, যুদ্ধজাহাজের অনেকটা অংশ বাংলাদেশের চট্টগ্রামে তৈরি হতো এবং এখান থেকে যেত। জি তো সেটা পড়তে জি গিয়ে আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশের তখন
সামর্থ্য ছিল যে একটি পরাশক্তির যুদ্ধজাহাজ তৈরির মতো, নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে উসমানিয়া খেলাফা বা বর্তমান তুর্কির সাথে বাংলাদেশের যে এই যে ট্রেডের সম্পর্ক ছিল, আমি নিজে অবাক হচ্ছিলাম এটা কিভাবে তাহলে চলে গেল, মানে আমরা কিভাবে এই যুদ্ধজাহাজ তৈরির সক্ষমতা হারালাম এবং এই তুর্কির সাথে আমাদের সামরিক যোগাযোগের বা ম্যানুফ্যাকচারিং এর যে একটা সম্পর্ক, এটা কিভাবে আমরা লস্ট করলাম। তো আমি ওইখান থেকে আমি একটু চলে যাই বর্তমান তুরস্কের দিকে। আমরা জানি যে বর্তমান তুরস্কের অবিসাংবাদিত নেতা হিসেবে এরদোগান আছেন এবং উনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন। উনি প্রথমে প্রধানমন্ত্রী ছিলেন, সেখান থেকে উনি সিস্টেম পরিবর্তন করে রাষ্ট্রপতি হয়েছেন এবং নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এরদোগান। এরদোগান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে উনি আমার যদি ভুল না হয়ে থাকে ইস্তাম্বুল শহরের মেয়র ছিলেন, নাকি আনকারার, ইস্তাম্বুলের নাম আনকারা, তো ইস্তাম্বুলের উনি মেয়র ছিলেন। তো আপনি কি একটু বলবেন যে এরদোগানের এই যে জনপ্রিয়তা বা তার যে একটা প্রভাব তুর্কিতে এবং তুর্কির বাইরে গোটা মুসলিম বিশ্বে, আপনার দৃষ্টিতে এটার মেইন কারণটা কি? উনি এত জনপ্রিয় কিভাবে এবং কেন? আচ্ছা, আমি এর অনেকগুলো কারণ আছে, যেটা সবচেয়ে বোধগম্য আমি সেটা আপনাকে বুঝিয়ে দেই। এরদোয়ানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে, অর্থাৎ 2003 সাল থেকে আজকে হচ্ছে 2025, এই 22 বছরে তুর্কির বিশাল একটি জনসংখ্যা নিম্নবিত্ত থেকে উচ্চ নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত এবং উচ্চবিত্ত থেকে অতি উচ্চবিত্তে পৌঁছে গিয়েছে। অর্থাৎ জনগণের মানে আমি বুঝাতে চাচ্ছি যে সোশ্যাল ট্রানজ্যাকশন বা সামাজিক স্থানান্তরটা একটি বিশাল বড় জনসংখ্যাকে জীবনের উপরে প্রভাব ফেলেছে। তিনি তার একটি বৈশিষ্ট্য আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে তিনি কোনো সুপারফিশিয়াল বা যেটি, এটাকে কি বলবো বাংলায়, এটার প্রতিশব্দ আমার এই মুহূর্তে মাথায় আসছে না, অর্থাৎ তিনি কোনো অবান্তর কথা বলেন না, কোনো কপটতার কথা বলছেন আপনি, তাই তো? না, কপটতা না, এমনি তো উনি কপট না, উনি খুব সোজাসুজি কথাবার্তা বলার মানুষ। উনি মানে খুব একটা বেশি, খুব গভীর একজন রাজনীতিবিদ, কিন্তু একই সাথে ধোঁকাবাজ বা কপট না। তার যে মূল বৈশিষ্ট্যটা হচ্ছে তিনি আপনাকে যেটা প্রমিস করবে সেটা রিয়েল প্রমিস। আপনাকে এইটা বলবেন না যে ভাই দেখো আমাদের মধ্যে একতার অভাব, এখন আমাদের সবাইকে একে অপরকে আলিঙ্গন করতে হবে, ভালোবাসা বৃদ্ধি করতে হবে। অথবা তিনি কখনো এটা বলেন না যে আমরা একটা স্বপ্নের তুর্কি গড়ব। আমরা যেমন আমাদের দেশের রাজনীতিবিদদেরকে আমি এটি বলতে শুনেছি, একটি স্বপ্নের বাংলাদেশ গড়বো, একটি সোনার বাংলাদেশ গড়বো। আসলে তাই তো, যে স্বপ্নের বাংলাদেশ বলতে আসলে কি বুঝায়? আপনার নাগরিক অধিকার যদি না থাকে, বিচার ব্যবস্থা যদি ন্যায় বিচার না থাকে, স্বপ্নের বাংলাদেশ বলতে আসলে কি বুঝায়? তো আপনি বলতে একটি বায়োবিও প্রমিস, সেটা এরদোগান করেন না, তাই তো? না, তার কথা হচ্ছে যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, তার ইলেকটোরাল ক্যাম্পেইন গুলোতে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। তিনি, তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মূলত বলবেন যে তুর্কির ভেতরে এই মুহূর্তে 450 কিলোমিটারের ট্রেনওয়ে রয়েছে, রেলওয়ে রয়েছে, আমরা এটাকে 1200 কিলোমিটারে উন্নতি করব 5 বছরের ম্যান্ডেট যদি দেন, 5 বছরের ভেতরে। তুর্কিতে 18,000 কিলোমিটার রাস্তা রয়েছে, আমরা এটাকে 36,000 কিলোমিটারে উন্নীত করব 5 বছরের ভেতরে, এত টাকা বাজেট। বেশিরভাগ ডিফেন্স প্রজেক্ট গুলো বাদে বেশিরভাগ প্রজেক্টে তিনি এই টাকার ভেতরে আমি করে দিব, এই সময়ের ভিতরে, এই ধরনের কথা বলেন, মানে খুব আর্টিকুলেট কথা বলেন জনগণকে। ধরেন একটি উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন যে 2023 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের তুরস্কে একটি বিশাল ভূমিকম্প হয় এবং প্রায় বিশাল একটি জনসংখ্যা নিহত হয়েছে এবং দুটি শহর, আসলে 10টি শহর ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এর মধ্যে 2টি শহর সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আমি সাংবাদিকতা করার কারণে সেই জায়গায় গিয়েছিলাম। আপনার ড্রোন থেকে দেখে মনে হবে যে কেউ যেন নিউক্লিয়ার বোমা ফেলেছে। আচ্ছা, 2 বছর আপনি আজকে যদি যান আপনি চিনতে পারবেন না ওই জায়গাগুলোকে। দোজ প্লেস আর মেগা সিটিজ না, ওগুলো এক একটা মেগা শহর হয়ে গিয়েছে। 5 লক্ষ বিল্ডিং নির্মাণ করা হয়েছে এবং এর মধ্যে 3 লক্ষ জনগণকে হস্তান্তর করা হয়েছে যারা আসলে দুর্গত ওই ভূমিকম্পে। তো তার কাজ, এই কাজগুলোর কারণে
তার সাথে যে জনগণের যে কানেকশনটা, এই কানেকশনটা গভীর। এর আরেকটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যেদিন আমি একেবারে সরেজমিনে সাক্ষী। তিনি, তার বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান করা হলো 2016 সালের 15ই জুলাই। তিনি 15 জুলাই সন্ধ্যার সময় ইজমির থেকে প্লেনে ল্যান্ড করলেন কোথায়? ইস্তানবুল এয়ারপোর্টে। তিনি প্লেনে উঠার আগে একটি বিবৃতি দিলেন টেলিভিশনে, ফেস টাইমে এসে, যে হে জনগণ, আমি এয়ারপোর্টে নামবো, তোমরা এয়ারপোর্টে আসো, তোমরা সকল ময়দানগুলোতে জড়ো হও। এবং দেখা গেল যে 3.5 থেকে 4 লাখ লোক জড়ো হলো এয়ারপোর্টে। তিনি কি করলেন? তিনি কিন্তু অমুক পাশের দেশে একটু যায়, একটু লুকাইলে আমার নিরাপত্তাটা আগে প্রয়োজন, হ্যাঁ, বা পাশের দেশের কে কি বলে, না, উনি সরাসরি জনগণের মধ্যে ঢুকে গেলেন। কোন ট্যাঙ্ক, কোন পুলিশ, কোন সিকিউরিটি ফোর্স, কোন স্পেশাল ফোর্স তার গার্ড না, তার গার্ড হচ্ছে জনগণ। এই জনগণকে কিন্তু সে ব্যক্তিগতভাবে কাউকে চিনে না, এমনও হতে পারে। তার দলের কিছু তার পরিচিত নেতা কর্মী সেখানে কয়জন, হয়তো 150-200 ছিল, কিন্তু সেখানে 4.5 লাখ লোক, এরা জনগণ তাকে ভালোবাসে দেখে গিয়েছে। কেন? তার ছেলেটা হয়তো একটা, মানে যে কোনো খুব নিম্ন শ্রেণীর একটা স্কুলে পড়াশোনা করতো, কিন্তু তার অর্থনৈতিক যে উন্নতিটা হয়েছে, অর্থাৎ সে যে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত হয়েছে, যার কারণে তার একটা থাকার ঠিকানা হয়েছে হয়তো, অথবা তার সন্তানটাকে সে একটি ভালো শিক্ষাপীঠে পাঠাচ্ছে শিক্ষা গ্রহণ করার জন্য, সে সন্তুষ্ট, সে খুশি, সে সচ্ছল, যার কারণে সে এসেছে। এখানে কিন্তু একেবারে ধনীরা অথবা একেবারে গরিবরা, এই শ্রেণীর মানুষজন কিন্তু এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামেনি। রাস্তায় নেমেছে এই যে মধ্যবিত্তর মধ্যে যে 3টা শ্রেণী, এরা। এবং এরদোয়ান স্পিক্স ফর হিম, তারা মনে করে যে এরদোয়ান তাদের একজন, এ কারণে তার এই জনপ্রিয়তা। এবং তাকে আপনি যেটা বললেন যে অবিসংবাদিত নেতা, দেখুন তুরস্কের যারা বিরোধী দল রয়েছে, তাদের সাংবাদিকরা, নেতা কর্মীরা রাষ্ট্রপতি এরদোয়ানকে বাপমা তুলে গালিগালাজ করেছে অকথ্য ভাষায়। বাংলাদেশে এটা করলে হচ্ছে দেখা যেত যে একটি নির্দিষ্ট দলের গুন্ডা যে তাকে হয়তো খতম করে দিয়ে আসতো, কিন্তু এখানে কিন্তু এগুলো হয়নি। তার এই জিনিসটা হচ্ছে দুইটা, নিউ ইয়র্ক টাইমস আর এই যে টেলিগ্রাফ, দ্য ডেইলি মেইল, এরকম কিছু পশ্চিমা নিউজ পেপার তাকে, বামপন্থী পশ্চিমা নিউজ পেপার তাকে এইভাবে পোর্ট্রে করে যে রাষ্ট্রপতি এরদোয়ান হচ্ছে একজন একনায়ক, একজন অতি শক্তিশালী শাসক। আসলে বিষয়টা তা না। তিনি জনসমর্থন না নিয়ে এই পর্যন্ত কোনো কাজ করেননি। জনসমর্থন না নিয়ে, যখন জনসমর্থন এলজিবিটি কিউর পক্ষে ছিল, তিনি বলেছেন আচ্ছা এটা শিথিল করা গেল। যখন জনসমর্থন এলজিবিটি কিউর বিরুদ্ধে চলে গেছে, যে আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, তিনি সাথে সাথে এটা বন্ধ করে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। তো এইটা হচ্ছে ইউরোপের যে সামাজিক ব্যবস্থা, এই সামাজিক ব্যবস্থার এখানকার রাজনীতি আসলে তাদের বোধগম্য নয়। কাজে ইউরোপের যারা লিবারাল রাজনীতিবিদরা রয়েছেন, তাদের যে 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 উইন্ডো অফ অ্যানালাইসিং টার্কি, এইটা দিয়ে করলে হচ্ছে এরদোয়ানকে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটা, যেটা আমি বললাম, আমি আমার দেখা মতে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি এরদোগানের জনপ্রিয়তার পেছনে একটি ইকোনমিক মোবিলিটির কথাকে এমফাসাইজ করছিলেন। আপনি বলছিলেন যে মানুষের জীবনযাত্রার যে মান, লিভিং স্ট্যান্ডার্ড, সেটাকে অনেক উন্নত হয়েছে। আপনি ভূমিকম্পে বিধ্বস্ত কিছু এলাকার কথা বললেন এবং তাদের বিফোর এন্ড আফটার সিনারিওর কথা আমাদেরকে বললেন। আপনার দৃষ্টিতে এরদোগান ক্ষমতায় আসার আগে, বা মেয়র হওয়ার আগে, বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার আগে এই ডেভেলপমেন্ট গুলো হয়নি কেন? যেমন বাংলাদেশে আমি আপনাকে একটা উদাহরণ দিই, যে বাংলাদেশের রিসোর্সের হয়তো বা কম নাই, কিন্তু বাংলাদেশের একটি বড় সমস্যা দুর্নীতি। প্রকল্পগুলোতে যে বরাদ্দ হয় তার সিংহভাগ চলে যায় দুর্নীতিবাজ কর্মকর্তা বা পলিটিশিয়ানদের কাছে। তুর্কির সমস্যাটা কি ছিল তখন? তুর্কির সমস্যাটা ঠিক আপনি যে উদাহরণগুলো বাংলাদেশের ব্যাপারে বলছেন, এই সমস্যাগুলো ছিল। প্রথমত ব্যুরোক্রেটিক জটিলতা ছিল। এরদোয়ান সেইটাকে ইভেট করেছে টেকনোক্রেসি দিয়ে। অর্থাৎ একজন যোগ্য ব্যক্তি, যেমন একটি উদাহরণ দিচ্ছি, তুরস্কের যে গাড়ি নিজস্ব ব্র্যান্ড টিওজিজি, টোগ, ঠিক আছে, ইভি তৈরি করে, এটির যে সিইও রয়েছে প্রধান, তিনি হচ্ছে বশের সিইও ছিলেন, একজন তুর্ক বংশোদ্ভূত ব্যক্তি, যিনি সর্বোচ্চ জার্মান কোম্পানির সর্বোচ্চ পজিশনে ছিলেন। তাকে তিনি রিভার্স ব্রেন ড্রেন করে নিয়ে এসে এখানে একটি দায়িত্বতে বসিয়ে দিতে সক্ষম হয়েছেন। একই সাথে যে ডিফেন্স ইন্ডাস্ট্রি গুলো, সেখানেও রিভার্স ব্রেন ড্রেন করাতে তিনি সক্ষম হয়েছেন। এর বাইরে ধরুন আজকে
একটি কথা বলি, আজকে গোয়েন্দা বাহিনীর প্রধান, আজকে রাষ্ট্রপতি এরদোয়ানের প্রধান মুখপাত্র, আজকে পররাষ্ট্রমন্ত্রী, এই যে পজিশন গুলো, এগুলো বিশেষ করে আপনার গোয়েন্দা বাহিনীর প্রধান একটি ব্যুরোক্রেটিক পজিশন, কিন্তু আজকে দেখুন সেখানে কিন্তু একজন একাডেমিয়া থেকে একজন ব্যক্তি যিনি আসলে ফিলোসফিতে পিএইচডি করেছেন, মোল্লা সাদরার যে ইসলামিক ফিলোসফি সেটার উপরে পিএইচডি করেছেন, সেই একজন ব্যক্তি গোয়েন্দা সংস্থার প্রধান হয়ে বসে আছে। এতে কি হয়েছে, মানে আমি মনে করি যে তিনি 11 মাস বা 1 বছরের মতো গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন, এর মধ্যে বা 1.5 বছর হবে, এর মধ্যে সিরিয়াতে তুরস্কের একটি বিশাল সফলতা এসেছে। এখন সামনের দিনে সুদানে আপনারা দেখবেন, এর মধ্যে গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান প্রশাসিত আফগানিস্তানের মধ্যে যে সংঘাতটি, এটি কিন্তু গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সামলানোর জন্য চেষ্টা করছেন। তো তার যে গোয়েন্দা সফলতা এবং তার যে তৎপরতা, এটি কিন্তু বলে দিচ্ছে যে তিনি আসলে সফল। যেমন আমি 1 মিনিটের ভিতরে আপনাকে 3টি উদাহরণ দিয়ে দিলাম যে তার এঙ্গেজমেন্টটা কতটুকু। তো এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি আবার এই গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন এর আগে। তো এই যে একটি টিম বানানো টেকনোক্র্যাট থেকে নিয়ে যোগ্যতার বেসিসে, অর্থাৎ মেরিটোক্রেসির বেসিসে, এখন একজন মানুষ বিসিএস দিয়ে বা টার্কিতে বলে কেপিএসএস, সরকারি পরীক্ষায় এন্ট্রান্স এক্সাম যেটি, তো একজন মানুষ কেপিএসএস দিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করলো, কিন্তু তার যে উত্তর প্রমোশন হচ্ছে এবং তিনি যে উন্নত একটি জায়গায় যাচ্ছেন, তাকে হয়তো ট্রেনিং এর জন্য এখানে সেখানে পাঠানো হচ্ছে, বাট এই যে কনসেপ্টটা, এর চেয়ে যে একজন বাইরে অলরেডি সফল, যেমন তুরস্কের এখন যিনি অর্থমন্ত্রী রয়েছেন, তিনি ব্যাংক অফ ইউরোপের সিইও ছিলেন, এর আগে অর্থমন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব চলে গিয়েছে, ব্যাংক অফ ইউরোপের সিইও ছিলেন তিনি, তাকে আবার ডেকে নিয়ে এসে অর্থমন্ত্রী করেছে, কারণ তার যোগ্যতা প্রমাণিত বিশ্ব দরবারে। এরকম লোকদেরকে বসিয়ে হচ্ছে তিনি প্রথমত এই একাডেমিয়া থেকে, ইন্টেলিজেন্সিয়া থেকে, এবং এই যে যারা এক্সপ্যাট্রিয়েটস রয়েছেন বাইরে তুরস্কে, তাদেরকে ভেতরে এনে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে তিনি তার রাষ্ট্র পরিচালনাটাকে সহজ করে ফেলেছেন। তো এর পাশাপাশি আরেকটি উদাহরণ হচ্ছে যেভাবে তিনি আর কি এই সফলতায় আসলেন আগের প্রশাসনিক এই জঞ্জালকে এড়িয়ে, সেটি হচ্ছে তার যে নিরাপত্তার বিষয়ে তিনি কিন্তু একদম অনড়। নিরাপত্তার বিষয়ে আমেরিকার বিরাট ধরনের অবরোধের মুখে পড়েও তিনি কিন্তু রাশিয়া থেকে S-400 কিনেছেন, যার আরেকটি কারণ হচ্ছে জনগণ তাকে বিশ্বাস করে। দেখুন, তুরস্কের 8টি দেশের সাথে বর্ডার রয়েছে সোহেল, এবং 8টি দেশের ভেতরে 6টি দেশই ভোলাটাইল। সিরিয়া একটি যুদ্ধক্ষেত্র, ইরাক একটি যুদ্ধক্ষেত্র, ইরান একটি যুদ্ধক্ষেত্র, ইউক্রেন একটি যুদ্ধক্ষেত্র, রাশিয়া একটি যুদ্ধক্ষেত্র, জর্জিয়া সেখানেও কিন্তু রাশিয়ার সাথে সংঘাত রয়েছে। শুধুমাত্র গ্রিস আর বুলগেরিয়া বাদে বাকি যে বর্ডার গুলো রয়েছে আমাদের, এগুলো কিন্তু কনভুলেটেড বর্ডার। কিন্তু এই গ্রিসের সাথেও তুরস্কের ঐতিহাসিক কিছু আমাদের ঐতিহাসিক শত্রুতা না, প্রপার শত্রুতা আছে, এখনো আছে, সাইপ্রাস নিয়ে এবং অনেকগুলো আইল্যান্ড নিয়ে, সে কথায় যাচ্ছি না, কিন্তু শত্রুতা রয়েছে। এই অগ্নিকুণ্ডের ভেতরে বসে তুরস্ক কিন্তু নিরাপদ, এটিরও একটি ক্রেডিট তার যায় যে তিনি তার যে কালেকটিভ সিকিউরিটি রিফ্লেক্স রয়েছে, এটি খুব শার্প, এটি খুব তীক্ষ্ণ। অর্থাৎ নিরাপত্তার বিষয়ে তিনি এর উপরে নির্ভর করব, ওর উপরে নির্ভর করব, পুতিন তার খুব ভালো বন্ধু, কিন্তু দেখুন তিনি 2017 সালে পুতিনের কাছ থেকে S-400 কিনে এনেছেন, আজকে 2025, আজকে S-400 এর চেয়ে ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি কিনা আপনার S-400 এর চেয়ে অনেক বেশি উন্নত একটি আর্কিটেকচারাল প্ল্যাটফর্মের উপরে প্রতিষ্ঠিত, এরকম একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা তিনি তার দেশে নিয়োগ করেছেন এবং S-400 গুলোকে টার্ন অফ করে গ্যারেজে রেখে দিয়েছেন। তো এ থেকে বোঝা যাচ্ছে যে তার অ্যাম্বিশনটা, তার নিরাপত্তার ব্যাপারে ওটা লাগতো ওই সময়। তিনি পুতিনের সাথে আইসক্রিম খেয়ে তাকে একটু এখানের ইস্তানবুলে আপ্যায়ন করে এটা কিনে নিয়ে আসছে, আবার এখন এটা লাগছে না, কারণ তার কিন্তু ওই সময় মাথায় ছিল, কারণ 8 বছরে আপনাদের পেট্রিয়ট প্যাক-3 এবং থার্ড দুইটার সমন্বিত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা তৈরি করা কিন্তু খুবই কঠিন, কিন্তু তিনি করেছেন 8 বছরে, যেটি আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের 30 বছর লেগেছে। তো এই যে তার যে এইম এবং টার্গেট, এটা থেকে তিনি অবিচল, বিশেষ করে নিরাপত্তার প্রশ্নে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে রাইট পারসন খুঁজে বের করা, এদের নিয়ে একটা টিম করা,
এবং এই ব্যুরোক্রেসিটাকে অতিক্রম করে তাদেরকে বিভিন্ন জি। জায়গাতে গুরুত্বপূর্ণ কি পজিশন গুলোতে দেয়া এবং তাদের মাধ্যমে কাজটা আদায় করে নেয়া।